হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0-তে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমরা আজকে ক্লাস 6-এর অঙ্ক করাবো। ক্লাস 6-এর যে ক্লাসটা চলছিল কোষে দেখি 6-এর চ্যাপ্টারটা, আমরা গত ক্লাসে 6 পর্যন্ত অঙ্ক করেছিলাম। তো আজকে সেই পেজ নাম্বার 88-এর কোষে দেখি 6-এর 7-এর পরের থেকে শুরু করবো, মানে 7-এর অঙ্ক থেকে শুরু করব 15 নাম্বার অঙ্ক পর্যন্ত আজকে করাবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো 7-এর অঙ্কটা কি বলেছে সেটা একটু দেখে নাও। শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর 1400 জন দর্শক এসেছিলেন। পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে 7/10 অংশ বেড়ে গেল। পরের বছরে মোট কতজন দর্শক এসেছিলেন সেটাই হিসাব করতে বলেছে। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক। দেখো তাহলে প্রশ্নের অঙ্ক সবসময় লিখে লিখে করতে হয়। প্রথমে কি লিখব? প্রথম বছর দর্শক এসেছে, যেটা আছে সেটা লিখব। দর্শক এসেছে কতজন বলেছে? 1400 জন। 1400 জন, তাই তো? আচ্ছা, এবার বলেছে পরের বছর দর্শক বেশি এসছে। কত বেশি এসছে? 7/10 অংশ বেড়ে গেল, তাই তো? পরের বছর দর্শক বেড়ে গেল 7/10 অংশ। এখানে একটা জিনিস বুঝবে, দেখো আমার মোট দর্শক দেওয়া আছে জোনে 1400 জন, কিন্তু বেড়েছে অংশতে দেওয়া আছে 7/10 অংশ। যদি এখানে কতটা বেড়ে গেছে জোনে থাকতো তাহলে এটার সাথে এটা যোগ করে দিতাম, ঠিক আছে? কিন্তু এখানে অংশতে দেওয়া আছে কি পরিমাণ বেড়েছে? 7/10 অংশ। কার মধ্যে 7/10 অংশ? মোট 1400 জনের মধ্যে 7/10 অংশ। তার মানে সুতরাং কত বেড়েছে? দর্শক বেড়ে গেছে বা বেড়েছে। কি হবে? 1400-র মধ্যে 7/10 এতজন, তাই তো? মোট দর্শকের 7/10 অংশ। আমরা এরকম অঙ্ক এর আগেও করেছি যে এত এর এত অংশ, তার মানে সেটা গুণ হয়ে যায়। তাহলে এবার কাটাকুটি করো, শূন্যর সাথে শূন্য কেটে গেল, 7 দিয়ে গুণ করো। 7 শূন্য 0, 4 7 28, 7 2, 7 থেকে 7, আর 2 7 8 9, মানে 980 জন। দেখো এটা কিন্তু 980 জন বেড়ে গেছে। 1400-র মধ্যে 7/10 অংশ বের করলাম, 980 জন, এটা বেড়েছে। তোমাকে বার করতে বলেছে যে পরের বছর মোট কতজন দর্শক এসেছে। তাহলে সুতরাং পরের বছর মোট দর্শক এসেছে। দেখো কত ছিল? আগের বছর ছিল 1400 জন, পরের বছর বেড়েছে কত? 980 জন। অর্থাৎ এটা যোগ করে যা হবে সেটাই বসিয়ে দাও। 0 0, 8 8, 9 4 13, 1 1 2, 2380 জন। আশা করি বোঝা গেছে। চলো এবার নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এবার 8-এর অঙ্কগুলো বলেছে যে নিচের সংখ্যাগুলির অনন্যক খুঁজি, যাদের অনন্যক প্রকৃত ভগ্নাংশ তাদের গোল চিহ্ন দিই। আচ্ছা, এখানে প্রকৃত ভগ্নাংশ বলেছে, তার আগে বলে দিই অনন্যক কী জিনিস। অনন্যক মানে কিছুই না, জাস্ট ভগ্নাংশটা উল্টে যায়। যেমন এই ভগ্নাংশের অনন্যক কী হবে? 7/5 আছে, 5/7 হয়ে যাবে, এটাকেই অনন্যক বলা হয়। এইবার বলেছে যে অনন্যকগুলো প্রকৃত ভগ্নাংশ তাদের গোল চিহ্ন দিই। এবার তাহলে বুঝতে হবে প্রকৃত ভগ্নাংশ কী জিনিস। একটা ভগ্নাংশের ওপরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। যদি লব ছোট হয় হরের থেকে, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। কেমন? আর যদি লব বড় হয় হরের থেকে, তখন সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। যদি লব ছোট হয় তাহলে প্রকৃত ভগ্নাংশ, লব বড় হলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ মনে করো একটা পূর্ণ সংখ্যা থাকবে, তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, এরকমভাবে সেটাকে। যেমন মনে করো 2 পূর্ণ 1/3, এগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। কেমন? তো যে অনন্যকগুলো প্রকৃত ভগ্নাংশ তাদের মধ্যে গোল চিহ্ন। আগে অনন্যকগুলো লিখে ফেলি। এটার অনন্য কী হবে? 3/1। এটার অনন্য কী হবে? 8/5। এটার অনন্য কী হবে? 7/9। আচ্ছা, এবার দেখো প্রকৃত ভগ্নাংশ কোনটা। এটা দেখো 5 ছোট 7-এর থেকে, তার মানে এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। এটা 3 বড় হয়ে গেল, তাই এটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাও অপ্রকৃত ভগ্নাংশ, এটা হয়ে যাবে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এর অনন্য কত হয় বলো? 12/5টা হয়ে যাবে 5/12, তার মানে এটাও দেখা একটা প্রকৃত ভগ্নাংশ। লব ছোট হরের থেকে, এটা 8/5, তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ। এটা 8/1, এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ। বোঝা গেছে? আচ্ছা, এবার 9-এর অঙ্কটা দেখো, বলে যে কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান।
অনন্যক মানে হচ্ছে, মনে করো এর অনন্যক কত হবে, এর অনন্যক হবে 1/2, 2/1 আছে 1/2, তাহলে কোন সংখ্যার অনন্যক ওই সংখ্যাটাই হবে। এরকম সংখ্যা একটাই আছে, সেটা হচ্ছে 1, 1-এর অনন্যক 1/1ই হয়, অর্থাৎ 1-এর অনন্যক 1ই হয়, তার মানে 9-এর উত্তর কত হবে, 1 হবে। বোঝা গেছে? এবার চলো 10-এর অঙ্কটা করাই। দেখো এবার 10-এর অঙ্কটা কি আছে, 10-এর অঙ্কটা বলেছে রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 অংশ আমাকে দিল। রমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেয় তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প আছে। এটা দুরকমভাবে করা যায়, একটা এক্স ধরে করা যায়, একটা এক্স না ধরে করা যায়। প্রথমে এক্স ধরে করাচ্ছি, তাহলে যেটা বার করতে বলেছে সেটাকে আগে ধরে নেব। ধরি রমার কাছে স্ট্যাম্প আছে কতগুলো, এক্সটি। ঠিক আছে। আচ্ছা, রমা আমাকে দিয়েছে কত, রমা আমাকে দিয়েছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 অংশ, তার মানে আমাকে স্ট্যাম্প দিয়েছে মোট স্ট্যাম্পের 2/3 অংশ। ঠিক আছে। দেখো রমার কাছে স্ট্যাম্প আছে এক্সটি, তাহলে এক্সের 2/3 অংশ আমাকে দিয়েছে, তার মানে সুতরাং আমাকে স্ট্যাম্প কতগুলো দিয়েছে সেটা বার করতে হবে। আমাকে স্ট্যাম্প দিয়েছে কতগুলো, তার কাছে আছে এক্সটি, এক্সের 2/3 অংশ দিয়েছে, তাই তো। তাই এক্সের 2/3 এতটি, তাই এটা যদি গুণ করতেও পারো, এইভাবে রেখে দিলেও কোনো আপত্তি নেই। কেমন? তার মানে 2/3 এক্স। এটা হলো তোমাকে বইতে বলে দিয়েছে, এই আমাকে এই যে আমি তো এক্স ধরে করলাম যে এক্স গুণ 2/3টি আমাকে দিয়েছে, কিন্তু বইতে বলে দিয়েছে যে 18টি স্ট্যাম্প দিয়েছে, তাহলে 18 আর এটা সমান করতে পারি তো, তাই তো। সুতরাং শর্তানুসারেও লিখতে পারো, প্রশ্ন মতেও লিখতে পারো, সুতরাং দিয়েও লিখতে পারো, যেটা লিখবে সেটাই হবে প্রশ্ন মতে অথবা শর্তানুসারে। যখনই এক্স ধরে কোনো এক্স ধরে সম্পর্ক সমান করবে তখনই শর্তানুসারে লিখবে। অনেক মাস্টার প্রশ্ন মতে লেখাটা পছন্দ করে না, তাই শর্তানুসারে কথাটা লিখতে পারো। তাই দেখো আমি এক্স ধরে পেয়েছি, আমাকে কতগুলো স্ট্যাম্প দিয়েছে, এতগুলো, এক্স গুণ 2/3 সমান সমান কত, এই পরিমাণটাই বলেছে 18টি, তার মানে বইতে 18টি দিয়েছে, তাই এইটার সাথে আমি 18টা সমান করব। তাহলে দেখো এক্সের মান পেয়ে যাব। এক্সের মান কী ধরেছিলাম, যতগুলো স্ট্যাম্প আছে ততগুলো, সেটাই পেয়ে গেছি। এগুলো সমাধানের অঙ্ক বলে, মাঝখানে সমান সমান থাকলে সেটাকে সমাধানের অঙ্ক বলা হয়। এক্সের মান বার করতে হবে, যার মান বার করবো সেটাকে বাঁদিকে রাখবো আর বাকিগুলোকে অন্যদিকে নিয়ে যাব। তাহলে অন্যদিকে আছে 18। আচ্ছা, যখনই এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাবে সেটা কি হয়, পাল্টে যায়। কীরকম পাল্টে যায়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। এই পাশ থেকে এই পাশে আসলেও যা হবে, এই পাশ থেকে ওই পাশে গেলেও তাই হবে, সেটা পাল্টে যায়। তাহলে 2/3 এর সাথে গুণ আছে, তাহলে এই পাশে আসলে 2/3 ভাগ হয়ে যাবে, তাই তো। অর্থাৎ কি দেখো কি হবে, বা এক্স সমান সমান, এটা ডাইরেক্টও করতে পারো, আমি ভেঙে ভেঙে করাচ্ছি। ঠিক আছে। দেখো এটা ভাগ আছে, ভাগটাকে আমরা কি করব, গুণ করব। গুণ করলে পরের ভগ্নাংশ উল্টে যায়, আমরা এটা এর আগেও করেছি। তাহলে 2/3টা হয়ে যাবে 3/2। এবার আমরা কাটাকুটি করবো, 18কে 9 দিয়ে 2 দিয়ে কাটবো, 9 দুগুণে 18, অর্থাৎ কি পাচ্ছি দেখো, এক্স সমান সমান 3 নং 27। সুতরাং এবার উত্তর লিখবো, যেটা ধরেছিলাম এক্সের মান কী ধরেছিলাম, রমার কাছে স্ট্যাম্প আছে। এবার উত্তর লিখে দেবো, রমার কাছে স্ট্যাম্প আছে 27টি। বোঝা গেছে? এটা এক্স ধরে করলে অনেক রামায়ণের যুদ্ধ চলে আসলো, তাই তো, অনেক বড় হয়ে গেল। এটাকে তুমি যদি শর্ট প্রসেসে করতে চাও তাহলে একদম এক কথায় হয়ে যাবে। দেখো প্রথমে যেটা লেখা আছে সেটা লিখবে, রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 অংশ আমাকে দিল। প্রথমে সেটা লিখে নিলাম, 2/3 অংশ আমাকে দিল। আচ্ছা, তারপরে আরেকটা কি বলেছে, কি আমাকে স্ট্যাম্প দিল 18টি। সুতরাং রমার কাছে স্ট্যাম্প আছে, দেখো ডাইরেক্ট লিখবো, সুতরাং রমার কাছে স্ট্যাম্প আছে। এই দেখো এই অংশটা আর এই সংখ্যাটা সমান না। অংশে যদি বলি 2/3 অংশ দিয়েছে, আর যদি সংখ্যায় বলি 18টি স্ট্যাম্প দিয়েছে, এই দুটো সমান না। যখনই এই দুটো সমান হবে তখনই এই সংখ্যাটার সাথে যে অংশটা থাকে সেটা ভাগ হয়ে যায়। কি বললাম, বোঝা গেল? দেখো যে অংশটার সাথে যদি সংখ্যাটা সমান হয় তাহলে সব সময় সংখ্যাটার সাথে অংশটা ভাগ হয়ে যায়। দেখো 18 ভাগ 2/3, এখানে একইভাবে করো, ভাগকে গুণ করলাম, 3/2 হয়ে যাবে, 9 দুগুণে 18, 3 নং 27 হয়ে গেল উত্তর। একদম শর্ট প্রসেসে। ঠিক আছে। অনেক মাস্টার শর্ট প্রসেস পছন্দ করে না, এক্স ধরে করায়, তাই আমি এক্স ধরে করালাম, শর্ট প্রসেসটাও করালাম। তোমরা যেটা খুঁজি সেটা করে নেবে। চলো এবার নেক্সট অঙ্কে চলে যাই।
দেখো এবার 11 অঙ্কটা, রাজিয়া তার টাকার 2/3 অংশ দেবনাথকে ও 3/10 অংশ সুনিতাকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইলো। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল? অংশের অঙ্ক এক্স ধরেও করা যায়, আবার এক অংশ ধরেও করা যায়। ঠিক আছে, আমি এক্স ধরেই করাচ্ছি। তাহলে যেটা বার করতে বলেছে সেটা প্রথমে ধরতে হবে। বলেছে রাজিয়ার কাছে কত টাকা ছিল, তাহলে লিখব, ধরি রাজিয়ার কাছে টাকা ছিল এক্স টাকা। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে কি বলেছে দেখো, রাজিয়া তার টাকার 2/3 অংশ দেবনাথকে ও 3/10 অংশ সুনিতাকে দেওয়া হলো। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে লিখবো যে দেবনাথ ও সুনিতাকে কত টাকা দিয়েছে। আচ্ছা তাহলে যেটা লেখা আছে সেটা প্রথমে লিখবো, রাজিয়া দেবনাথকে টাকা দিল মোট টাকার 2/3 অংশ, তাই তো। সুতরাং কত? এক্সের 2/3, এটাকে গুণ করে দাও, 2x/3 এত টাকা। ঠিক আছে, 2/3 অংশ দিল, সরি 2/5 অংশ হবে, এটা 2/5 অংশ, তার মানে 2x/5 টাকা এটা দিল দেবনাথকে। এইবার বলেছে 3/10 অংশ সুনিতাকে দিল, তাহলে একইভাবে লিখব, সুনিতাকে টাকা দিল মোট টাকার 3/10 অংশ। সুতরাং কত হবে? এক্সের 3/10 অর্থাৎ 3x/10 টাকা। বোঝা গেল? এবার আমরা কী বার করব? দেখো দেবনাথ ও সুনিতাকে টাকা দেওয়ার পরে তার কাছে কিছু টাকা পড়ে রইল। ঠিক আছে, তাহলে প্রথমে আমাকে বার করতে হবে দেবনাথ ও সুনিতাকে মোট কত টাকা দিল, সেটাই লিখব, যে রাজিয়া দেবনাথ ও সুনিতাকে মোট টাকা দিল। কি হবে? দেবনাথকে দিয়েছে 2x/5, 3x/10 এত টাকা। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করা সেভাবেই করব। হরে দিয়ে লসাগু করতে হয়, 5 আর 10 লসাগু 10ই হবে। হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, 5 দিয়ে 10কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে ওপরটাকে গুণ করতে হয়, তার মানে 2x, তার মানে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4x, x তো x পরেই থাকবে। 10 দিয়ে 10কে ভাগ করলে 1, তার মানে 1 দিয়ে গুণ করলে 3xই হয় টাকা। তার মানে কত পাচ্ছি দেখো, 4 আর 3 7, মানে 7x/10 টাকা। বোঝা গেছে? দেখো তারা 7x/10 টাকা দিল, তার কাছে এখনও কিছু টাকা পড়ে আছে, ছিল তার কাছে x টাকা, দিয়ে দিল 7x/10 টাকা, তাহলে তার কাছে টাকা পড়ে রইল কত? সুতরাং রাজিয়ার কাছে টাকা পড়ে রইল, পুরো কথাটা লিখব, ছিল x টাকা, দিয়ে দিল 7x/10 টাকা। তাহলে বিয়োগ করো, কত হবে? এক্সের নিচে কিছু নেই, মানে 1 আছে, অর্থাৎ 1 আর 10 লসাগু 10ই হবে। 1 দিয়ে 10কে ভাগ করলে 10 হয়, 10 দিয়ে উপরটায় গুণ করলে 10x মাইনাস 7x, অর্থাৎ কত? 3x/10 টাকা। ঠিক আছে, 3x/10 টাকা। এইবার এইটা আমরা x ধরে কত টাকা পেলাম? রাজিয়ার কাছে এখনও পড়ে আছে 3x/10 টাকা, আর বইতে দিয়েছে কত টাকা পড়ে আছে রাজিয়ার কাছে? 180 টাকা। তার মানে ওই 180 টাকা আর x ধরে আমরা পেয়েছি তার কাছে এই টাকাটা পড়ে রইল, তার মানে ওই 180 টাকা এই টাকাটার সাথে সমান করলেই আমরা অঙ্ক পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটায় অঙ্কটা করি। তাহলে এখানে কি লিখব? শর্তানুসারে বা প্রশ্ন মতে যেটা লিখবে সেটাই। তার কাছে x ধরে কত টাকা পড়ে আছে? 3x/10, আর অঙ্কের ভাষায় বলেছে 180 টাকা, তাই তো। এটার সাথে এটা সমান করব। এবার আমরা x এর মান বের করব। কি বলেছি? x এর মান, যার মান বার করতে হবে তাকে বাদিকে রেখে বাকিগুলোকে অন্যদিকে সরিয়ে দেব। এই পাশে আছে 180, দেখো এই পাশে নিচে আছে 10, তাই 10 চলে যাবে ওপরে, 3 ওপরে আছে তাই 3 চলে যাবে নিচে। আমি বলেছি উল্টে যায়, ঠিক আছে, এক পাশ থেকে আরেক পাশে গেলে। এবার কাটাকুটি করো, 3 দিয়ে 180কে কাটলে 3 6 18 আর একটা 0, অর্থাৎ কত পেলাম দেখো? 6 10 60, 600। সুতরাং x = 600। তার মানে রাজিয়ার কাছে কত টাকা ছিল? 600 টাকা ছিল। কেমন? আচ্ছা, এটা হচ্ছে x ধরে অঙ্ক। x ধরে অঙ্ক করলে একটু বড় হয়, বুঝতে সুবিধা হয়,
তুমি এক্সের বদলে এখানে 1 ধরেও করতে পারো, আমি আর সেটা করলাম না, x ধরেই করলাম। একটা নিয়মে করতে থাকো, তাহলে বুঝতে সুবিধা হবে। চলো এবার নেক্সট অঙ্কে চলে যাই। দেখো 12 অঙ্কগুলো ভাগের অঙ্ক, ভগ্নাংশের মান নির্ণয় করতে বলেছে। আমি সব অঙ্ক টুকে নিয়েছি, একবারে করাতে থাকি। চলো দেখো, আমরা এর আগের অঙ্কগুলো ভগ্নাংশে কি করেছিলাম, ভাগকে গুণ করে কাটাকুটি করেছি, তাই তো? তাহলে ভাগকে গুণ করলে পরের ভগ্নাংশটা উল্টে যায়। তাহলে প্রথমে কি আছে, 15 আছে, 15ই থাকবে। ভাগকে গুণ করব, পরের ভগ্নাংশ উল্টে যাবে, তার মানে 5/3 হয়ে যাবে 3/5। আচ্ছা, 15-র মধ্যে কিছু নেই মানে নিচে 1 আছে, তাই এটাকে ভগ্নাংশ আকারে লিখলে তোমাদের সুবিধা হয়, তাই নিচে 1 করে দিলাম। ওপর নিচে কাটাকুটি হয়, 3×5 = 15, 3 আর 3 গুণ করলে 3×3 = 9। দেখো 5 দিয়ে আমি 5কেও ভাগ করলাম, 15কেও ভাগ করলাম। অনেকে 5 আর 15কে কেটে 5-এর নিচে 3 বসিয়ে দেয়, কিন্তু 5-এর নিচে হয় না। 5কে 5 দিয়ে কাটলে 1 হয়, 5কে 15 মানে 5 দিয়ে 15কে কাটলে 3 হয়, তাই 3×5 = 15। আর আমরা একটা এখানে লিখি না, ডাইরেক্ট এখানে 3টা লিখে ফেলি, ঠিক আছে? এখানে ভুলটা করবে না, 3 আর 3 গুণ করলে 9 হয়ে যায়। বোঝা গেছে? আর আগের ভগ্নাংশ উল্টায় না, পরের ভগ্নাংশ উল্টায়। 14-র নিচে কিছু নেই মানে 1 আছে, গুণ করব 2/7 হয়ে যাবে। 7/2 ছিল, 2/7 হয়ে যাবে। একইভাবে কাটাকুটি করব, 7 দুগুণে 14, 7 একে 7, অতএব কী পড়ে রইলো, 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, নিচে কিছু নেই মানে 1, অতএব 4/1, সেটাকে আমরা 4ই লিখতে পারি। একইভাবে এটা দেখো 6/13 আছে। দেখো পরেরটা ভগ্নাংশ নেই মানে আমরা আগেরটা ভুল করে উল্টে দিই, 13/6 করে দিই, কিন্তু না, উল্টালে পরেরটা উল্টায়। তার মানে পরেরটায় নিচে 1 আছে, সেটা উপরে চলে যাবে, আর উপরেরটা নিচে চলে আসবে। 3 দিয়ে 3 দুগুণে 6, 3 একে 3, তাহলে উপরে কত পেলাম, 2 আর 1, 2 একে 2, নিচে 13 একে 13, 2/13। একইভাবে এটা করো, 12/19 আছে, গুণ করব 6/1কে হয়ে যাবে 1/6, 6 দুগুণে 12, 6 একে 6, তার মানে উপরে 2 একে 2, নিচে 19 একে 19। বোঝা গেল? খুব সোজা অঙ্কগুলো। এটাকে মিশ্র ভগ্নাংশটাকে আগে ভগ্নাংশে নিতে হবে, 5×5 = 25 আর 1 = 26, আর নিচে যা আছে তাই রইল, ঠিক আছে? একইভাবে এটা গুণ করব, উল্টে যাবে, 13 দিয়ে 26কে কাটবো, 13 দুগুণে 26, 13 একে 13, ওপরে 2 দুগুণে 4, নিচে 5-এর 5 হয়ে গেল, এটাই অ্যান্সার। একইভাবে এটার সাথে এটা গুণ করব, 5 দুগুণে 10, আর ওপরে এটা যোগ করব, 5 দুগুণে 10 আর 2 12, নিচে 5। আচ্ছা, এটা পরের লাইনে পাল্টাবো, এটা আগে ভগ্নাংশ নিই, 5 একে 5, 5 আর 1 6, নিচে 5। এইবার এটাকে আমরা পাল্টে দেবো, 5/6 হয়ে যাবে। দেখো এই 5 আর এই 5 কেটে গেল, 6 দিয়ে 12কে কাটলে 6 দুগুণে 12, অর্থাৎ ওপরে 2, নিচে 1, নিচে 1, সেটার মানে 2 হয় উত্তর। বোঝা গেল? এবার এটা করো, 4 7 28, 28 আর 3 31, 31/7 আসলো, ভাগ, নিচে 7 আছে, 3 7 21, 22 23। একইভাবে 31/7 ভাগকে গুণ করলে 7/23 হয়ে যায়। 7 7 কেটে গেল, 31 আর 23 কাটাকুটি যায় না, উপরে 31, নিচে 23, ভাগ করব, 1 দিয়ে দেব, 23 বিয়োগ করলে কত হয়, 8 হয়, 8 আর 3 11, অতএব 1 পূর্ণ 8/23 হয়ে গেল, এটা অ্যান্সার। বোঝা গেছে? চলো এবার 13 অঙ্কগুলো করতে থাকি। দেখো এবার 13টা শর্ট কোশ্চেনগুলো আছে। 3/4 মধ্যে 1/16 কতবার আছে সেটা হিসাব করি। এটা সরাসরি করে ফেলবে। বলেছে 3/4 মধ্যে 1/16 কতবার আছে, ঠিক আছে? 3/4 মধ্যে 1/16 কতবার আছে ভাগ করে দেবে, তাহলেই হয়ে যাবে। কেমন? তাহলে কি হবে, 3/4। দেখো কেন ভাগ করলাম, 3/4 মধ্যে কে আছে, 1/16 আছে, তাহলে 3/4টাকে 1/16 রূপে ভাগ করছে, তাহলে 3/4 থেকে প্রথমে 1/16 নিল, আবার 1/16 নিল, আবার 1/16 নিল, এরকমভাবে নিচ্ছে, ঠিক আছে? তাই 1/16টা নিচ্ছে 3/4 থেকে, তাই 3/4-এর সাথে 1/16 ভাগ করে দিলেই অঙ্ক হয়ে যাবে। গুণ করব, 16/1 হয়ে যাবে, 4 4 16, 3 4 12, অর্থাৎ 12/। 3/4 মধ্যে 1/16 কবার আছে, 12 বার আছে। আচ্ছা, এবার 2-এরটা কী বলেছে দেখো, একটি ফিতের 7/8 অংশের দৈর্ঘ্য 56 মিটার, ফিতের মোট দৈর্ঘ্য কত হতে পারে সেটা হিসাব করি। এটা ডাইরেক্ট করে ফেলবে, ঠিক আছে? এক্স ধরে করতে পারো, এক্স ধরে করার দরকার নেই, এটা যেহেতু শর্ট কোশ্চেন বলেছে তাই সরাসরি করবে। একটি ফিতের, আমি একটু আগে একটা অঙ্ক বলেছিলাম যে অংশের সাথে যদি দৈর্ঘ্যটা দেওয়া থাকে, 7/8 অংশের দৈর্ঘ্য 56 মিটার, 56 মিটার,
তাই তো একটু আগে একটা অঙ্ক বলেছিলাম তো যে অংশের সাথে যদি মোট দৈর্ঘ্যটা দেওয়া থাকে তাহলে সংখ্যাটার সাথে অংশটা ভাগ হয়, তাই তো সংখ্যাটার সাথে অংশটা ভাগ হয়, তাহলে সেই ক্ষেত্রে কী হবে 56 ভাগ 7/8। কেন? অংশ যা মিটারও তাই, মানে এই সংখ্যাটাও যা অংশটাও তাই। অংশতে বললে 7/8 আর সংখ্যায় বললে 56, বুঝতে পেরেছো? তাই সংখ্যাটার সাথে সবসময় অংশটা ভাগ করে দেবে, অঙ্ক হয়ে যাবে। 56-এর সাথে 7/8 ভাগ করে দেবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি বলেছে 7/8 অংশের দৈর্ঘ্য 56 মিটার, মোট দৈর্ঘ্য কত? আর মোট দৈর্ঘ্য মানে অন্যভাবেও করতে পারো। মোট মানে কি অংশের ক্ষেত্রে মোট সবসময় এক অংশ হয়, ঠিক আছে? তাহলে 7/8 অংশ যদি 56 মিটার হয় তাহলে এক অংশ কত হবে? এক অংশ সে একইভাবে দেখো 56 ভাগ একে সবসময় কমে যায়, তাই 7/8 ভাগ হয়ে যাবে মিটার। কি হবে 56 গুণ 8/7, কাটাকুটি করো 7-8 56, 8 আর 8 গুণ করলে 8-8 64। দেখো এই জিনিসটা এখানে আছে 56 ভাগ 7/8, 56 ভাগ 7/8, এটা লিখেও করতে পারো সরাসরিও করতে পারো। ঠিক আছে, যেহেতু এটা মাল্টিপল চয়েস তাই সরাসরি করে দেবে, তাহলে হয়ে যাবে। উত্তর হবে 64। আশা করি বোঝা গেছে, না বুঝলে আবার ভিডিওটা রিভাইজ করে দেখে নাও। এবার 3-এর অঙ্কটা বলেছে 5×6/7 অনন্য কত হবে? 3-এর অঙ্কটা বলেছে 5×6/7 অনন্যক। তাহলে প্রথমে এটাকে ভগ্নাংশে নিতে হবে। কত হয় দেখো, নিচে 7 আছে, 5×7 35 আর 6 41, তাই তো? তাহলে 41/7 হচ্ছে মেন ভগ্নাংশ। এর অনন্য কি হবে? এর অনন্য হবে উল্টে যাবে, মানে 7/41। কোনটা হবে 7/41? সি এর অঙ্কটা। আশা করি বোঝা গেছে। চলো এবার 14-এর অঙ্কে চলে যাই। 14 অঙ্কটা কী আছে দেখো, 16.2/3 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিয়ে তাকে 5টি ভাগে কাটলে প্রতি টুকরোর দৈর্ঘ্য কত হবে? সিম্পলভাবে করে ফেলো, যেভাবে বলেছে সেভাবে সাজিয়ে দাও। 16.2/3 মিটার একটি ফিতে আছে, বলেছে এই ফিতের 3/8 অংশ কেটে নিলাম, মানে এর 3/8 অংশ, ঠিক আছে? এর 3/8 অংশ কেটে নিয়ে ওই টুকরোটাকে সমান 5 ভাগে ভাগ করলো, মানে এই জিনিসটা বোঝা গেছে? কেমন? এইভাবে সাজাবে। তাহলে এটাকে 16.2/3কে প্রথমে ভগ্নাংশে নেব, 3×48 49 50। এর কথাটার মানে হচ্ছে গুণ, তাই তো? তাই গুণ 3/8 অংশ হয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে মিটার, বাইরে লিখবো সেটা। আর কত হবে? ভাগ 5 মিটার। আচ্ছা দেখো এটার সাথে দেখো এর সাথে এটা কিন্তু এর আছে, তার মানে এইটা প্রথমে গুণটা আগে করব, আমরা ভাগ আগে করি কিন্তু এখানে গুণটা আগে করে ফেলবে। 3 কেটে গেল, কাটো 2 দিয়ে, 4 দুগুণে 8, 25 দুগুণে 50, অতএব 50/4। আচ্ছা ভাগ আছে, গুণ করব, 5/1কে কী করব? উল্টে দেবো, 1/5। ঠিক আছে, খুব সহজভাবে যেরকম প্রসেস আছে স্টেপ বাই স্টেপ করতে থাকবে। 5 দিয়ে 25কে কাটো, 5×5 25, ওপরে 5 নিচে 4, ভাগ করে দাও। ওপরেরটা যেহেতু বড় এসছে তাই ভাগ করব, বিয়োগ যেটা আসবে সেটা চলে যাবে ওপরে, 4 চলে আসবে নিচে, অর্থাৎ 1/4 মিটার। তাহলে এক একটি টুকরো দৈর্ঘ্য কত হবে? 1/4 মিটার। বোঝা গেছে? চলো এবার 15 অঙ্ক করি। দেখো এবার 15 অঙ্কটা কী আছে, জানলার পর্দা তৈরির জন্য বাবা এত মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন, কিন্তু বাড়িতে এত মিটার লম্বা পর্দার কাপড় ছিল। 3টি জানালার প্রতি পর্দায় এত মিটার লম্বা কাপড় লাগলো, এখনও আরও কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে সেটা হিসাব করি। আচ্ছা তাহলে প্রথমে বের করতে হবে কতটা লম্বা কাপড় এনেছে। দেখো এটা প্রশ্নের অঙ্ক লিখে করবে। আচ্ছা প্রথমে কি বলেছে? বাবা পর্দা কাপড় আনলো, তাই তো? লেখো বাবা পর্দার কাপড় আনলেন। কত? 12×7/10 মিটার। বাড়িতে কাপড় ছিল কত মিটার? 5×3/5 মিটার। 5×3/5 মিটার, তাই তো? তাহলে কি লিখব? মোট পর্দার কাপড় আছে, কি হবে? দুটো যোগ হবে, তাই 12×7/10 যোগ 5×3/5। এখানে বুঝতে পেরেছো? বাবা কাপড় এনেছে বাজার থেকে এইটা, আর বাড়িতে কাপড় ছিল এইটা, ঠিক আছে? তাহলে এই দুটো যোগ হবে, তাহলে যোগ যেভাবে করে সেভাবে। এটা আগে ভগ্নাংশে নাও, নিচে 10 আছে,
গুণ করলে 12 আর 10 120, 100 আর 7 যোগ করলে 127, 5 5 25 আর 3 28, 28/5 মিটার। 10 আর 5 লসাগু আমরা সাইডে করছি, দেখো এই পাশে কত হবে, 10 আর 5 লসাগু 10ই হয়, তার মানে উপরে 127, কী করলাম হর দিয়ে লসাগুকে ভাগ করলাম, 10কে 10 দিয়ে ভাগ করলে একই হয়, 187 হলো, আর 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 28 দুগুণে কত হয় 56, অর্থাৎ কত আসলো নিচে 10 আর যোগ করে দাও 7 আর 6, 6 12 13, 5 7 8, 183/10 মিটার। এবার বলেছে যে 3টি জানালার প্রতি পর্দায় 4.5/6 মিটার লম্বা কাপড় লাগলো। ঠিক আছে, 3টি জানালার প্রতি পর্দায়, পুরো কথাটা লিখবে, প্রতি পর্দায় কাপড় লাগলো কত, 4.5/6 মিটার, 4.5/6 মিটার। এটা দেখো 3টি জানালা আছে, প্রতি জানালার পর্দায় এত মিটার, তাহলে আমাকে 3টি পর্দায় লাগিয়েছে, তো তাহলে 3টি লিখব কি, সুতরাং 3টি পর্দায় কাপড় লাগলো, তাহলে 3 দিয়ে গুণ হবে, 4.5/6 গুণ 3, তাহলে করো 4 6 24, 24 আর 5 29, 29/6 গুণ 3, কাটাকুটি করো 3 দুগুণে 6, অর্থাৎ 29/2 মিটার। ঠিক আছে, দেখো আমার কাপড় লেগেছে মোট এত পরিমাণ, আর আমি বাজার থেকে আর বাড়িতে ছিল কত মোট কাপড় এত মিটার, তাই তো। এবার আমাকে বার করতে বলেছে যে কত মিটার লম্বা পর্দার কাপড় পরে আছে। ঠিক আছে, দেখো আমার কাপড় ছিল এতটা, লেগেছে এতটা, তার মানে কতটা পরে আছে এটা থেকে এটা বিয়োগ করব, সুতরাং কাপড় পরে আছে, মোট কাপড় ছিল কত 183/10, তার থেকে কাপড় লেগেছে 29/2 মিটার, এটা বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে 10 আর 2 লসাগু 10ই হয়, 10 দিয়ে 10কে ভাগ করলে 1 হয়, তার মানে 183 হবে ওপরে, বিয়োগ 2 দিয়ে 10কে ভাগ করলে 5 হয়, 5 দিয়ে ওপরটাকে গুণ করব, মানে 29কে 5 নং 45, সাথে 4, 5 গুণে 10 আর 4 14, অর্থাৎ কত পেলাম, নিচে পেলাম 10 আর ওপরে বিয়োগ করো 5 5 আর 3 8, 8 5 13, 5 আর 3 8, মানে 38/10, অর্থাৎ 38/10, এটা ভাগ করো 38কে 3 দিয়ে, 3 10 30, 3 পূর্ণ 8/10, অর্থাৎ কাটাকুটি করো 4 দুগুণে 8, 5 দুগুণে 10, মানে 3 পূর্ণ 4/5 মিটার। বোঝা গেল। দেখো এই 38/10কে এখানে কাটতে পারতে, এখানে কাটলে এখানে কাটতে হতো না, এখানে কাটিনি তাই আমরা এখানে কেটেছি, 8/10কে 2 দিয়ে কেটেছি, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, অর্থাৎ উত্তর পেলাম 3 পূর্ণ 4/5 মিটার। বোঝা গেছে। দেখো মোট এত পরিমাণ কাপড় ছিল, এতটা কাপড় লেগেছে 3টি পর্দায়, তাই 3 দিয়ে গুণ করেছি, মোট পর্দা থেকে এত পর্দা বিয়োগ করেছি, উত্তর হয়ে গেছে। তাহলে 3 পূর্ণ 4/5 মিটার হয়ে যাবে এটার উত্তর। এবার উত্তর যেটা আছে সেটা লিখে দেবে যে এখনও আরও 3 পূর্ণ 4/5 মিটার কাপড় পড়ে আছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস বলেছিলাম 15 পর্যন্ত অঙ্ক করাবো, তো 15 পর্যন্ত অঙ্ক আমি কমপ্লিট করে দিলাম। এরপরে 16 থেকে যে অঙ্কগুলো আছে 19-এর সরল অঙ্কগুলো, সেগুলো একটা ক্লাস আমি টোটাল দিয়ে দেবো। তো পরের ক্লাসটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে হবে, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যায়। ঠিক আছে, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, সাথে থেকো। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।